আচ্ছা, এখন টপিকস হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাকে নিয়ে আমি একটা ভিডিও করিনি। হ্যাঁ, শুকে নিয়ে ভিডিওটা করছি। আমি ওকে সবসময় শু ডাকতাম, আমি কোনোদিনই ওকে পুরো নামে ডাকিনি, তাই আমি আজকেও শু বলেই বলবো। শুর অনেক কষ্ট, শু কান্নাকাটি করছে। শু 12 বছরের বিবাহিত জীবন দা এন্ড করে বাড়ির থেকে বেরিয়ে যাবে। যেই শু এত লড়াকু দেখলাম, এত কোর্ট কেস, এত পুলিশ স্টেশন, এত পুলিশের লোক বাড়িতে আসা, সেই শু কখনোই বলেনি আমি কন্ট্রোভার্সি ছেড়ে দেব। আমি মানে বাড়িতে তো কবে থেকেই নোটিশের পর নোটিশ আসছে। সাধারণত শ্বশুর মশাই যেহেতু ওর একজন শিক্ষক, সেখানে হয়তো আপত্তি থাকতে পারতেন, ওরা আবার পুরনো জমানারও, কিন্তু তা সত্ত্বেও কিন্তু শু মানে সমানে এবং ডাঙ্কে পে চোট পে, যাকে বলা ডঙ্কিকে চোট পেয়েও কন্ট্রোভার্সি করে গেছে। হঠাৎ করে এত সুন্দর ঘুরে বেড়ানো, আনন্দ ফুর্তি করে এসেই বলছে আমার স্বামী আমাকে দজ্জাল বলেছে, এটা বলেছে, রসিকার ওয়ার্ডটা বলেছে। তো এইসব ওয়ার্ড শুকে ওয়াইটিতে নোংরার থেকে নোংরা কথা বলেছে, তাই না? তো সেখানে এই রসিকার ওয়ার্ডটা তো এমন কিছু এক দুজন ব্লগার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, আমি নাম নিয়েই বলতে পারি, তন্দ্রারা, ওরা ভিডিওই শুরু করতো আচ্ছি মানে এই ওয়ার্ডটা বলে। কিন্তু কই, শু এত গালিগালাজ খেয়েও কিন্তু ওয়াইটি ছাড়ার কথা ভাবিনি, আরো ডাঙ্কে পে চোট পেয়েও করেছে। তাহলে এখন শু বলবে যে না, এরা বলা, বাইরের লোক বলা আর নিজের স্বামী বলা কি এক? নিজের স্বামী হঠাৎ করে দার্জিলিংয়ে গিয়েই খারাপ ব্যাপার করেনি, মানে নিশ্চয়ই আগের থেকেই করতো। তারপরও সব কষ্ট দুঃখ শুয়ে সহ্য করে ও এনজয় করতো। এমনকি দার্জিলিংয়ে যে ঘুরতে গেছে, সেখানে ঘুরতে যাওয়ার সময় ওর পিরিয়ড চলছিল, ওর টিকিটটা কাটা হয়েছিল। তো টিকিট কাটাটার সময় আমরা সাধারণত ওই ডেটগুলি, কারণ যেহেতু বাস জার্নি করবে, ডেটটা নিশ্চয়ই ওর জানা থাকে। হ্যাঁ, আমাদের ডেটের 3-4 ডেজ আগে বা 3-4 দিন পরে এরকম হয়। সেখানে পার্টিকুলার ওই ডেটগুলিতে কাটাটা না হওয়া, টিকিট কাটাটা না হওয়াই ঠিক ছিল। আচ্ছা, তাও মেনে নিলাম কেটেছে, ও কিছু বলতে পারেনি ভালোবাসার তাগিদে। কিছুদিন আগে ও ফারিয়াকে নিয়ে হেভি ড্যান্স করে বাইরে ঘুরে আসলো। হ্যাঁ, হেভি ঘুরে আসলো, তখন কিন্তু স্বাধীনতা ছিল, ও ঘুরতে গেছে, বেড়াতে গেছে, এসেছে। তারপর এখন আজকে একটা বিশাল ধামাকা দেখিয়ে দিল, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ইয়েস, এটার জন্যই আমি শুয়ের হয়ে ভিডিও করতাম, কারণ শুয়ের এই জায়গাটা, হ্যাঁ, সবাই মোটামুটি যারা অপোজিট ওকে নিয়ে ভিডিও করতো, প্রত্যেকটি মানুষ, আর শু প্রথমেই একটা ভিডিও যেটা আমাকে মন টেনেছিল, তোমরা সবাই রাজা রাজা, আমি শুধু বাজা বাজা বাজা, এই লাইনটা দিয়ে শু একটা 2023-এ ভিডিও করেছিল। আমার ওই ভিডিওটা দেখার পর চোখে জল চলে এসেছিল যে প্রত্যেকটি মানুষ মেয়েটার এই উইকনেসটা নিয়ে কাটাছেড়া করতো তখন। তো কিন্তু শু এটাকে মেনে নিয়েছিল। ওই যে আজকে বললো না, সীমা বলেছিল ফ্যালোপিয়ান টিউব ছিঁড়ে নিয়ে আসবে, সীমা এটাও বলেছিল তুই আমার মতো 2টা বাচ্চা পয়দা করে দেখ। রিম্পা তো কনস্ট্যান্ট বলতো মোমা মাঝখানে দেখি ড্রেস চেঞ্জ করলি, তোর তো বাচ্চা বাচ্চা নেই, যার মধ্যে রাস্তা বমি টুমি করবে। A to Z, তুই অশুভ, তুই অপয়া। এটা এসব নিয়ে আমিও ভিডিও করেছি। না, শুয়ের এগেনস্ট না, শুয়ের ফরে যারা ওকে অপয়া, অশুভ, বংশর প্রদীপ দিতে পারেনি, এরা অনেকেই ছিল, ম্যাক্সিমামই ছিল মেয়ের মা। আমি নিজে পার্সোনালি কিছু মানি না, যারা বলতো 1-2 জন তো কন্ট্রোভার্সি জগৎ ছেড়ে দিয়েছে, ওরা অন্য কিছু নিয়ে ভিডিও করে, এরা সবাই দুইটা মেয়ের মা। তুই তো বংশের মুখ দেখালি না। কিছু সিনিয়ররা ছিল যারা এসব ভিডিও নিয়ে ভিডিও করছে, এরাও দুই মেয়ের মা। আমি বলতাম তোমরা যে বলছো, তোমরা কোন দিকে বংশের প্রদীপ দেখিয়েছো, এটা নিয়েও আমি ভিডিও করেছিলাম। তোমরা তো বংশের প্রদীপ দেখাতে পারোনি। হ্যাঁ, তোমরা সন্তান ধারণ করেছো, কিন্তু বংশের প্রদীপ কিন্তু বাড়ির ছেলেদের কি বলা হয়। কিন্তু শুয়ের বেলা হলে আহারে কষ্ট লাগে, একটা মাত্র ছেলে বাড়ির, তুই তো নিষ্কর্মা, তোর ওই জায়গা দিয়ে তো কিছু বেরোবে না, এরকম কথা বলে নাক মুখ খিচিয়ে সবাই ভিডিও করতো। শু সেগুলি দিব্যি সহ্য করেছে, কারণ ওর টাকাটাই লক্ষ্য ছিল, আর ও মিথ্যা লাইফস্টাইলকে নিয়ে একের পর এক ভিডিও নামিয়ে গেছে। তখনও কিন্তু আমি শুকে প্রচন্ড লাইক করতাম। হ্যাঁ, তারপর যখন আমি শুনলাম যে মিথ্যা লাইফস্টাইলকে যে ভিডিওগুলি করেছে, সেগুলির কোনো ভিত্তি ওর কাছে নেই, ও অনেক কথা বলেছে, এটা নাকি ওর কমেন্ট বক্সে কেউ লিখেছিল। কমেন্ট বক্সে বলা কোনো কথার উপর ভিত্তি করে কখনোই কোনো মানুষকে চরিত্রহীনা হ্যান ত্যান বলা যায় না, কিন্তু শু এগুলি করেছে। সেদিন সত্যি আমি অবাক হয়েছিলাম, এবং একটা সময় ছিল আমি কিন্তু শুকে বলেছিলাম ইয়েস, শি ইন্সপায়ার্ড মি লট, কারণ তার বলার ভঙ্গি হ্যান ত্যান, এবং সে কখনোই কোনো থাম্বনেইলে কারো ফটো লাগাতো না, নিজের মুখ লাগিয়ে ভিডিও করতো।
তারপর যখন দেখলাম সেই শু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, সেই মোয়ের সাথে মিট আপে গেল, অবাক লেগেছে। যে শু নিজের কাঁধের ওপর ভরসা করতো, ঘরে বসে ভিডিও করতো, তার কোথাও একটা মানে দেখলাম তার একটা চিন্তা চেঞ্জ করে গেল, মানে সে গেল অন্য জায়গায়, সে পার্সোনাল খবর করে নিয়ে ভিডিও করবে। এগুলি সত্যি অবাক লেগেছে, কারণ কন্ট্রোভার্সি মানে ঘরে বসে কাঁধে ব্যাগ না উঠিয়ে ভিডিও দেখে ভিডিও করা। সেখানে তুমি যদি কারোর বাড়িতে গিয়ে গোপন সূত্রের খবর এনে লাখ লাখ ভিউজ কামাতে পারো, সেটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে অ্যাটলিস্ট আমি মনে করি না। আর আমার মনে করাতে কেউ যায় আসে না, ভিউজ ম্যাটার্স। যার যত ভিউজ বেশি সে হচ্ছে কন্ট্রোভার্সি জগতের রানী বা রাজা। সেই ক্ষেত্রে শু অবশ্যই কন্ট্রোভার্সি কুইন। সেখানে দাঁড়িয়ে শুয়ের বরের সমস্তভাবে সমর্থন ছিল। আমরা দেখেছি শু যখন 2023-এ তার বার্থডে মেনটেন করতে, 23-এ না 24-এ গেছিল, 24 যখন বার্থডে মেনটেন করতে গেছিল, বার্থডে সেলিব্রেট করতে, এবং সাথে ইউটিউব মিট আপ, সেখানে ওর বর সব কাছে ক্ষমা চাইছিল। হ্যাঁ, এতে কোনো অশান্তি না হয়, কিছু না হয়। কজনের বর স্ত্রীর হয়ে এরকমভাবে ক্ষমা চাইতে পারে? সেখানে সে এইভাবে ক্ষমা চাইছিল যাতে আর কোনো অশান্তি না হয়। তারপর ম্যান্ডির বাড়িতে যাওয়া, ম্যান্ডির পরকিয়া দেখে এসেও পরকিয়াকে ইনডাইরেক্টলি সাপোর্ট করা, যদিও দিনের পর দিন বলে গেছে আমি এক নারী দুই পুরুষ পছন্দ করি, অথচ ওর সামনে বসে, যেই ঘরে ও থাম্বনেল লাগাচ্ছিল, পাশের রুমে বসে ম্যান্ডি হুলের সাথে দুষ্কর্ম করছিল। না বোঝার মতো মেয়ে শু না। শু উঠতে যাওয়া পাখির পাঙ্খ গুনতে পারে, তারপরও সে ভিউজের জন্যই হোক, রোজগারের জন্যই হোক, বড় ক্রিয়েটারের পদলেহন করার জন্যই হোক করেছে। তারপর যখন ঝগড়া লেগেছে, যার সাথে বন্ধুত্ব, যাকে বিশ্বাস করেছিল, সে বিশ্বাসে কুঠারাঘাত করতে দেরি করেনি। যত থেকে নোংরা কথা বলে ম্যান্ডির এগেন্স্টে ভিডিও নামে, যেগুলি আমরা কিন্তু ম্যান্ডির এগেন্স্টে ভিডিও নামালো এইরকম নোংরা গালিগালাজ দিতে পারিনি। তারপরে যখন কোর্ট কেস হলো, সেই ম্যান্ডির সাথেই আবার গলা ঝুলাঝুলি করে পাঠা মাংস খাওয়া, শুধু না রাত্রে থাকা, কারণ মাফ করে দিয়েছে তুই আমাকে আমি তোকে। তো এই ধরনের জিনিসগুলি ঠিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঠিক মানায় না, বা রোস্টার যারা তাদেরকেও মানায় না। যাকে নিয়ে আমি ভিডিও করব, যে ব্লগারকে নিয়ে ভিডিও করবো, তার কাছ থেকে যদি আমি গোপন সূত্রে খবর এনে যদি ভিডিওটা করি, তাকে তো আলটিমেটলি 5-8টা ক্রিয়েটারই বলা যায়। সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও, হ্যাঁ, রোজগার করা আর আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাটা আলাদা জিনিস। রোজগার শু করছে, শু লাখ 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 টাকা রোজগার করছে, তার না হলে কি আর এইভাবে এত সুন্দর ওয়াশরুম আর এত সুন্দর কিচেন করতে পারে? তো এত সুন্দর কিচেন এত কিছু করেছে, কিন্তু কোথাও না কোথাও না ওর ভিউয়ার্সরা ও যা করে তাতেই মানে ওর সাথে আছে। ম্যান্ডির যখন সংসার করতে শুরু করলো, তখন কিন্তু ম্যান্ডির ফরে ভিডিও করতে শুরু করলাম এর জন্য যে মেয়েটাকে সংসার করতে দেওয়া হোক। শু তখনও এগেনস্টে করছিল ম্যান্ডির, কারণ তখনও শু রাখছিল। তখন সেই শুয়ের ভিউয়ার্সই আমাকে লিখছে, দেখেছেন তো আপনার কোনো পার্সোনালিটি নেই, আপনার কোনো মেরুদণ্ড নেই, আপনিও বিক্রি হয়ে গেলেন ম্যান্ডির কাছে। ম্যান্ডির প্রশংসা করছে, ভিডিও করছেন। কিন্তু যেই আবার শু ম্যান্ডির এখানে চলে গেল, তখন তো সেই ভিউয়ার্সরাই খুব ভালো করেছো, ঝগড়াটা মিটিয়ে ফেলেছো, ঝগড়া রাখতে নেই, হ্যান নেই তেন নেই, মানে একই রকম কথা। এরকম অনেক ভিউয়ার্সই থাকে, এরা 2-3 দিকেই তাল মালিয়ে চলে। তো ওই রকম করে শু, মানে ওরা হচ্ছে শুয়ের ডাই হার্ট ফ্যান, যেটা করে সেটাই ওরা আছে। তো করতে শুরু করে দিল। তখন শুয়ের কোথাও না কোথাও যে একটা যে থাকে না মানুষের, যে হ্যাঁ ইয়াস শি ইজ এ গুড কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারোর বাড়িতে না গিয়ে, কারোর সঙ্গে ফোন কলে গোপন সূত্র খবর না এনে, কোনো কল রেকর্ডিং ছেড়ে। শুয়ের লাস্টে ভিডিও কি ছিল, মানে টাকা কিভাবে রোজগার করেছে, শুধুমাত্র ম্যান্ডির কল রেকর্ডিং, যেটা কিনা খুব একটা ইমোশন নিয়ে ম্যান্ডি কথাগুলি বলছে, সেগুলিকেই সেল করেও লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে। তারপরে এনেছে ফোকলাকে, ফোকলার সাথে কল রেকর্ডিং ছাড়া, মানে কল রেকর্ডিং ছাড়াটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিজনেস হয়ে দাঁড়ালো। সেটাকে কোনোদিনই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিজনেস বলা যায় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ভিডিও দেখবে, সেই ভিডিও থেকে পয়েন্ট তুলে ভিডিও করবে। তবে হ্যাঁ, আমার মুখে কথাটা একদমই মানায় না, কারণ শু একজন অনেক বড় মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার চোখের জলের দাম 26K, 13K, 18K ভিউজ। সেখানে হয়তো আমার জায়গায় 500K ভিউজ। তারপরও যাদের মাঝে সেলফ রেসপেক্ট আছে, তাদের কাছে হয়তো 500 ভিউজটি অনেক অনেক ইম্পর্টেন্ট। শু বলছে ওর স্বামীর এই গালাগালগুলি ওর আত্মসম্মানে লেগেছে। তার আত্মসম্মান বোধটা এতটাই বেশি, সে আর সহ্য করতে পারছে না। দার্জিলিং যাওয়া পর্যন্ত সহ্য করেছিল, পাহাড়ি চলাচলে সহ্য করেছিল, তারপর এসে সহ্য করতে পারছেন না। হয়তো চাপা কষ্ট, চাপা ক্ষোভ আগের থেকেই ছিল। সেই চাপা কষ্ট, চাপা ক্ষোভ রেখেই ও শুধু সুন্দর ব্লগ করতো, হ্যাঁ, সমস্ত কিছু। ওর বরের অফিসে গিয়ে লোক ধাওয়া করেছে, সেটা পর্যন্ত ওর বর মেনে নিয়েছে। তারপরও ওকে কিন্তু কন্ট্রোভার্সি জগৎ থেকে ওকে সরতে বলেনি। এবং সে নিজেও বলেছিল মাঝখানে অনেকবার ওরকম 1বার 2বার 3বার, বোধহয় গত বছরও 2024 3 থেকে 4 বার
কন্ট্রোভার্সি জগৎ থেকে বাই বাই বলে ফেলে, 2 দিন ভিডিও করে না, 3 দিন আবার চলে আসে, এগুলি মানে কমন 2024-এ 2 থেকে 3 বার। আচ্ছা, তারপর বরের অফিসে চলে যাওয়ার পরেও কিন্তু ও কন্ট্রোভার্সিটা ছাড়িনি এবং ডাইরেক্ট বলে যেখান থেকে আমার অস্তিত্ব, যে কন্ট্রোভার্সি দ্বারা আমার নাম হয়েছে, সেটা আমি ছেড়ে যাব কেন, ছেড়ে দেবই বা কেন, আমার অস্তিত্বটা মিটে গেল। এই কথাটাতে আমিও কিন্তু সহমত পোষণ করেছিলাম। এবং যখন অনেকেই মিথ্যা লাইফস্টাইল কেস করার পর অনেকেই বলেছিল যে তুমি ক্ষমা চেয়ে নাও তাহলে ব্যাপারটা মিটে যাবে, তখন আমারও ভীষণ ছোট বলে মনে হচ্ছিল যদি ক্ষমা যদি চাইতো। কারণ আমি তোমাকে নেগেটিভ বলবো, নেগেটিভ বলে রোজগার করব, যখন আমাকে নিয়ে তুমি কিছু খারাপ কিছু বলবে তখন আমি ক্ষমা চেয়ে বলবো আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এটা তো হয় না, না রোজগার এমনিও করবো সেটা তো হয় না। তখন আমার ওইখানেও কিন্তু আমি কিন্তু ওকে ইনডাইরেক্টলি ভিডিও করে বলেছিলাম যদি ক্ষমাই চাও তাহলে তুমি ভিডিও কেন করলে, তাহলে তো নেক্সট টাইম যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে যে কোনো ব্লগার নিয়ে ভিডিও করবে তখন অন্যরা ভাববে আরে আবার তো ক্ষমা চেয়েই নেবে, নেগেটিভ এখন বলছে ক্ষমাও চেয়ে নেবে। এটা অনেকটা ম্যান্ডির ক্ষেত্রে বলতে পারি, ম্যান্ডির সাথে মিল হয়ে ভিউজ কামালো, ম্যান্ডি একটু সরে গেল, ম্যান্ডিকে ছোবল দিল, আবার ম্যান্ডি যখন কোর্ট কেস করলো আবারও মিল করে আবার মাংস খাওয়া খেয়ে গেলো, না আমার ওর বাড়ি মাংসের প্রতি বিন্দুমাত্র লোভ নেই, আমি মাংস কিনে খেতে পারি। তারপর আবার ম্যান্ডিকে নেমন্তন্ন করে আনলো, হাসি পেলো যে ম্যান্ডির টাকাতে, নিজেই বলেছে প্রচুর রোজগার করেছি, যে ম্যান্ডির টাকাতে এত সুন্দর করে ল্যাট্রিন কিচেন করলো, সেই কিচেন মানে ম্যান্ডির মুখে গু মেখে যে কিচেনটা বানালো সেই কিচেনেই রান্না করে ম্যান্ডিকে আবার খাইয়ে দিল, ম্যান্ডিও আবার খেয়ে নিল, মানে হাত কাট দিয়ে আপ লোগনে। তো সেইগুলি গেল একটা পার্ট অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটর, যদি আমি ভুলগুলি তুলে ধরি। কিন্তু এইবার আসছে হঠাৎ করে শুয়ে কান্না আকাটি, তবে কি অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করলে কেস কামারি হওয়ার ভয় থাকে, নিজেকে নিয়ে বললে কিন্তু কেস কামারি হওয়ার ভয় থাকে না। আর পাবলিকও খায়, দেখো অশান্তি কি অশান্তি বলতে পারবো না, কেন হয়েছে বলতে পারবো না, কিসের জন্য হয়েছে বলতে পারবো না, তুমি বলতে এলে কেন, তাহলে তুমি পাবলিককে বলতে এলে কেন? না, স্বামীকে ছোট করতে পারবে না, তো এটাকে স্বামীকে বড় করছো? স্বামী তোমাকে দরজাল হ্যান ত্যান বলছে, বড় করছো না, ছোটই করছো। সবচেয়ে বড় কথা, সংসার ভাঙতে 1 সেকেন্ড, গড়তে চিরকাল চলে যায়। কিছুদিন আগে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটর তার 2 মেয়ে নিয়ে বাড়ি ছাড়া হয়ে গেল, চলে গেল অন্য বাড়িতে, না এই আমার 2 সন্তানের মাথার উপরে আমি ছাড়া কেউ নেই, নিঃস্ব, আজকের থেকে আমি নিঃস্ব। এই লাইনগুলি মিনিংগুলি কত কত ডেঞ্জারাস। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটর কিছুদিন আগে যখন প্রিয়া বলেছিল সিঙ্গেল মাদার, তখন হেভি ভিডিও দিয়েছিল। নিজে যখন বললো আমি নিঃস্ব, তখন ওর কথাটা গায়ে লাগেনি। হ্যাঁ, ওনার মনেও কষ্ট ছিল বলেই বলেছে, কিন্তু কষ্ট থাকলে যখন আমরা অন্যদেরকে বলি, যার জন্য আমাদের কিছু কষ্ট হলে লোকরা আমাদের লিখে যায় তুইরা পাপ করেছিস, তোরা পাপি, তোরা পিএনপিসি করিস, তো লোকে থাকতিস না, খুব ভালো হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু নিজের কথাগুলি বলা ঠিক না, কারণ আমরা অন্যের পিএনপিসি করি, অন্যের ভুলগুলি ধরি। সেখানে সেই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটর যার 2 মেয়ে নিয়ে অন্য বাড়ি চলে গেছিল, তখন আমি ভিডিও করে বলেছিলাম ওর যা রোজগার, আমাদের সবার রোজগার কথা বলছি, একটা বাড়ি ভাড়া দিয়ে ওর 2 মেয়ে ভালো স্কুলে পড়ে, সে স্কুল ফিস দিয়ে টিউশন ফিস দেওয়ার মতো একদমই রোজগার আমাদের কারণে। তার উপরে যার কথা বলছি 2 মেয়ে, তার এসিটিসি সবই আছে, তাহলে মেয়েরাও ওই রকম লাইফস্টাইলে অভ্যস্ত। ওর মেয়ের কথা কেন বলবো, আমার সন্তানরা অভ্যস্ত। তাই আমরা এরকম মানে মারা এমন রোজগার করি না বাচ্চাদেরকে একদম ওই 18,000 19,000 টাকা মান্থলি স্কুল ফিস দেওয়ার মতো ক্ষমতা নেই, 10,000 12,000 টাকা এই এসির ভাড়া দেওয়ার মতো রোজগার না। তো মাসে স্কুল ফিস আর এসির ভাড়াই তো রোজগার করতে পারি না, বাকি খাওয়ার খরচ লাইফস্টাইল এগুলো তো আলাদা, এগুলো তো বিশাল দূরের ব্যাপার, সেগুলো তো প্রশ্নই আসে না। হ্যাঁ, তারপর ওরা যেহেতু একটু অন্যরকম ভাবে বড় হয়েছে, ওদের সবকিছু একটু অন্যরকম, ওরা হুট করে পারবে না। তাহলে যখন তুমি জানো, বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার সময়ও তুমি জানো যে কোনো দিন কোনো অবস্থাতে আমি লাইফস্টাইলটা আনতে পারবো না, বাড়ি ছেড়ে বেরোলে কেন? আর বেরোলেই যখন তুমি এটাকে প্রমোট করে নিজের চ্যানেলে প্রমোট করলে কেন, নিজের দিলে কেন? স্বামীকে সবার চোখে ছোট করলে কেন? এবং আমার কাছে তো খুদ রেলের কিছু লোক এসে লিখে গেছিল যে এনার স্ত্রীর জন্য আমাদের রেল ডিপার্টমেন্ট বদনাম হচ্ছে, আমাদের রেল, ইনফ্যাক্ট ওর বর যেখানে চাকরি করে সে খড়গপুরি নাকি সেই মহিলারও পোস্টিং ছিল, পরিষ্কার লিখে গেছিল। হ্যাঁ, তাহলে একটা ডিপার্টমেন্টকে বদনাম করা, 2 মেয়ে এই জীবনে ওনার কোনোদিনও মুখ তুলে দাঁড়াতে পারবে না। কারণ যতই আমরা ইউটিউব থেকে ভুলে গেলাম বা আমি ইউটিউবে চলে গেলাম, ওনারা চলে গেল, এরিয়ার লোক আরস পারস, হ্যাঁ ঠিক মানুষ খেয়াল রাখে। তারপর যখনই কোনো কিছু হবে, আরে এর মা তেমন চলে গেছিল, নিজেদের রিলেটিভের মধ্যে থাকে না, আরে মাই তো চলে গেছিল, মেয়ে কোথাতে ভালো হবে, কিন্তু সেই তো ফিরে আসলে, হ্যাঁ আসবেই, জানা কথা, সম্ভব না। ঠিক এটা আমি এখন সুখও বলবো, এই যে বড়র নামে বলছো বাড়ি থেকে চলে যাবে, তুমি এর আগেও বলেছো কন্ট্রোভার্সি ছেড়ে দেবে, পারবে, বাড়ি থেকে যাবে হয়তো বেরিয়ে, দারুণ, কারণ এখন ফারিয়ার দারুণ ভিউজ হচ্ছে পালিয়ে যাওয়ার পর, বিয়ে করার পর, পাশাপাশি ম্যান্ডিও আছে,
রানাঘাটে গেলে তোমার একদম দারুণ 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 ভিউজ হবে এখন। হ্যাঁ, তো পারবে 4-5 দিন পরে বলবে এসে সেরে, না গো তোমরা আমাকে বুঝিয়েছো, আমি আবার ফিরে আসলাম। যদি ফিরেই আসো তাহলে বাড়ি থেকে যাবে কেন? সেই তো মল খসালি, তবে আর কেন লোক হাসালি? জানা কথা, চলেও যদি যাও 5 দিন পরে ফিরে আসবে, এসে বলবে না শ্বশুর মশাই গেছিল, শাশুড়ি বলেছে, শ্বশুর কান্নাকাটি করেছে, বর কান্নাকাটি করেছে, ব্লা ব্লা বলে ফেরত আসবে। তাছাড়া তোমরা ভিউয়ার্সরা বুঝিয়েছো, তোমাদের সমস্ত ভিউয়ার্সদের কথা মনে রেখে আমি ফিরে এসেছি, এটাই কিন্তু আলটিমেটলি হবে। তুমি কোনোদিন তোমার হাজবেন্ডকে, আমরা সবাই ভালোবাসি, সবাই নিজের হাজবেন্ডকে ভালোবাসি, আমরা সবাই এত বছর ধরে, আমাদের তো অনেক বছর হয়ে গেছে বিয়ে করেছি, তোমারও 12 বছর হয়ে গেছে। তো 12 বছরে একটা মানুষ নিশ্চয়ই একদিনে খারাপ হয় নাই। তুমি নিশ্চয়ই 12 বছর ধরে অনেকটা সহ্য করেছো, তাই হঠাৎ করে তুমি চলে গেলে, আবার যদি ফেরতে আসো তাহলে তখনও তো মানে তখনও কিন্তু তুমি তোমার আরেকটু জায়গা হারালে। তুমি বলবে এইসব জায়গায় ভার মেরে জায়গা, এই যে আমি বাড়ির থেকে বেরিয়ে যাব, আমি যে ভিউজটা কামাবো ওই 7 দিন 5 দিন 10 দিন, ওটা অন্য কোনো, তো তুমি আমাকে টাকাটা দেবে? তোমার কথা এটা হতে পারে। সত্যি টাকার জন্য আমরা নিচে নামতে 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 কোথায় যাচ্ছি? তুমি খুব ভালো করেই এই মানুষটাকে ফেলে যেতে পারবে না। মানুষটাকে দেখলে যথেষ্ট জেন্টেলম্যান বলে মনে হয়। আমার এখনো মনে হচ্ছে তুমি লাইভে একদিন বসে বসে স্ল্যাং তুমি আগে খুবই বলতে, বেশি দিন আগের লাইভ না, 2024-এর লাইভ, হ্যাঁ 24-এর লাইভে বোধ হয়, হ্যাঁ আমাদের এক সহকেটারকে বকছিলে 24 বা 23 ডিসেম্বর সাইডে, ওরকমই হবে। তুমি ব দিয়ে ওয়ার্ডটা বলছিলে, তোমার হাজবেন্ড বললো এই না বাজে কথা না, তারপর তুমি সরি বলে আবার 3rd টাইম আবার লাইনটা বললে, আবার উনি কিন্তু বকা দিল। যেই মানুষটা তোমাকে বাজে কথা বলতে না করছে, সে তোমাকে বাজে কথা সামান্য একটু রসিকার ওয়ার্ডটার জন্য 12 বছরের সংসার তুমি ছেড়ে চলে যাবে। তুমি বলবে না এর জন্য না, আরো কিছু কাহিনী আছে, এই কাহিনীটা বলো। যদি বলতেই পারো না তাহলে বলবো কেন? বাড়ি ছেড়ে যাওয়ার চলে গেলেই নালে বলতে, বা বাড়ি থেকে বেরোবার সময় আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে বলবো। বাড়িতে থেকে ওর ঘরে বসে, এটা অনেকটা মানে ওই ম্যান্ডির মতো অবস্থা, ওর বাড়িতে থেকে ওর একই বিছানায় স্বামী এবং বয়ফ্রেন্ডের সাথে শোয়া, তুমি ওর ঘরে বসে তুমি বলছো না, বলতে পারবে না, কিন্তু লোককে বলছো যে হ্যাঁ। তোমাদের একটা প্লাস পয়েন্ট কি, তোমরা যা বলো তোমাদের এতটাই মানে ভিউয়ার স্ট্রেংথ, ওরা বিশ্বাস করে নেয়, হ্যাঁ গো মেয়েটা মনে কষ্ট আছে। যেই মানুষগুলি শ্বশুর এবং শাশুড়ি এবং হাজব্যান্ড তোমার মা না হওয়ার জায়গাটাও মেনে নিয়েছে, তুমিই বলেছো তোমার বাড়ি থেকে তোমাকে কোনোদিনও কোনো কিছু কেউ বলেনি, ওরা সব মেনে নিয়েছে। হঠাৎ করে এমন কিছু হলো, আর যেটা কিনা তুমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসলে, তুমি বাড়ি ছেড়ে যাবে না, যদি যাও তুমি ফেরত আসবে। তুমি যদি মনে করো যে হ্যাঁ সেটা কাল তোমার কমেন্ট বক্সে অনেকে লিখেছিল, আর তুমি এক কথার মানুষ, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও আর ফেরত আসবে না, এটা কিনা চোপা করে দেখিয়েছে, চলে গেছে আর ফেরত আসেনি, এক কথার মানুষ এটাকে বলা হয়, ফেরত আসেনি, সেখানে তুমি তাহলে বেরিয়ে যাও। কারণ এইরকম করে তোমরা কিন্তু কন্ট্রোভার্সি জগৎটাকে একটা তো লোকের বাড়িতে গিয়ে ভিউজ কামিয়ে একটা আমাদের মানে বাকিদেরকে তুমি অনুপ্রাণিত করেছো, ইন্সপাইরেশন দিয়েছো যে ওকে সবাই যেতে পারে লোকের বাড়িতে, একটা বস্তা উঠিয়ে চলে গেলাম, বস্তামাসি হয়ে গেলাম, খেয়ে চলে আসলাম, এবং এসে আমি নিজেকে আমার মতো বড় ক্রিয়েটার আর কেউ নেই, ইয়েস তোমার সাথে ভিউজে বা তোমার সাথে কথা বলে অনেকেই পাত্তা পাবে না, সাথে তোমার সাথে এরকম প্রশাসনের মানে গাতুনি খেতে পাত্তা পাবে না, কারণ সবার একটা মান সম্মানের ভয় আছে। শ্বশুরের মান সম্মানের দিকে তাকে অনেক বউরা পারবে না, স্বামীর মান সম্মানে তাকে অনেক স্ত্রীরা পারবে না। একটা স্বামী এইসব তখনই মেনে নেয়, এত কিছু ঘাতানি যখন কিনা সে দেখতে পাচ্ছে তার স্ত্রীর ইনকামটা তার থেকে অনেক বেশি। তুমি সীমাকে বলেছিলে যে তোমার এই জন্ম বৃত্তান্ত, তোমার এই ঘরের কাহিনী তুমি লোকের সামনে না নিয়ে আসলেও পারতে, তুমি এসব এনে মানে ওর মা বাবার কাহিনী বা ওর প্রেম কাহিনী এগুলি এনে লোককে কন্টেন্ট দিয়ে লোকের মুখ খুলতে সাহায্য করেছে এবং সীমা সিম্পেথি পাওয়ার জন্য করেছে। সেটা যদি হয় তুমি এখন কি করছো? তুমিও তো সেই সিম্পেথির জন্যই করছো, তাই না? তুমি তো সেই অন্দরমহলকে সবাই আমরা বলেছিলাম ডিজিটাল ভিখারি, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে তুমিও কিন্তু সেই পথেই মানে গেছো। মানুষকে যখন নিয়ে বলতে সময় যখন থামতে পারো না, যখন টু দা পয়েন্টে বলো, তখন নিজের দিকটা তাকে দেখবে। তুমি যখন থাকবেই না ডিসিশন নিয়ে নিয়েছো, তাহলে বেরিয়ে গিয়ে দেখিয়ে দাও যে না আমি থাকছি না, আমি থাকবো না। কিন্তু তুমি বেরিয়ে হয়তো যাবে, হয়তো 4 দিন 5 দিন 7 দিনে কোথাও থাকবে, তারপর তুমি হয়তো ফেরত আবার আসবে, কারণ এসেই বলবে যে আমি আসতে চাইনি, আমার বরের কান্নাকাটি দেখে, শাশুড়ি মার কান্নাকাটি দেখে, ননদের কান্নাকাটি ব্লা ব্লা। যেমন কিছুদিন আগে তোমারই প্রিয় কন্টেন্ট মিথ্যা লাইফস্টাইল অ্যাক্টিং করেছিল, এবং আমরা সবাই জানি মিথ্যা লাইফস্টাইল সাথে তার ননদ এবং শাশুড়ির কোনদিন ঝগড়া হতেই পারে না। ওরা যখন ভুল করে আমরা ভুলটা চেঁচিয়ে বলি, তাহলে কি তোমরা মানে আমার সহ ক্রিয়েটাররা ভুল করলে বলতে পারি না? তুমি চলে যাবে বলছো, ঠিক আছে মেনে নিলাম তোমার স্বামী খুব খারাপ, যাবে তো তুমি সত্যি
না তোমরাই বলেছো মানিয়ে নাও, মেনে নাও, মানিয়ে নাও, তাই মেনে নিলাম, এটাই বলবে তো, 2 দিন পরে বলবে। এই 3-4 দিন এই নাকুনি কান্না করে করে 2 দিন আরো ভিউজ কামাবে। এখন তোমার আমার ভিউজ দেখে অর্পিতা বলছে না, তোমার ভিউজ দেখে কোনদিনই আমি জ্বলিনি। তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে। তোমার আর সীমার মিল হওয়ার 1 মাস আগে ওদের সীমা করছে, সীমা আমাদের সেই আগের গ্রুপ লাগে, মানে সীমা সু আরো এক্সেট্রা এক্সেট্রা, সেই গ্রুপ সবসময় আমি বলতি, কিন্তু সবসময় আমি কথাটা বলেছি। সেখানে দাঁড়িয়ে তুমি একটা আমার পছন্দ হতো ক্রিয়েটার, তুমি ভালো করে জানো, কিন্তু কথা হচ্ছে সেটা না। কথা হচ্ছে যখন তুমি বাড়ির থেকে বেরিয়ে যাবেই ডিসিশনটা নিয়েছো, ফার্দার তুমি তাহলে বাড়িতে বসে ভিডিওটা না করে তুমি বাড়ির থেকে বেরিয়ে গিয়ে ভিডিও করতে পারো। ভিডিও করতে পারছি না, শরীর আর দিচ্ছে না, এটা একটা ম্যান্ডির মতো, মন মানছে না, তাই অনেক ছোট্ট ভিডিও দিলাম, 5 মিনিটের ভিডিও দিলাম, 8 মিনিটের ভিডিও দিলাম, তুমি ভিডিও করতে পারছো না। তুমি এতদিনের কথা, এত সুন্দর একটা, মানে আই লাইক টু সে কংগ্রেচুলেশন, যে তোমার ভিডিও দেখার পর আমিও খবর নিলাম, ইয়েস সেই আয়ুর্বেদিক সেন্টার, সেই ডাক্তার কোয়াইট ফেমাস, এবং সে অনেক কামিয়াবি পেয়েছে ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড অলসো এই বাড়তে। হ্যাঁ, তো সেখানে সেও একটা ভালো ডাক্তার, নো ডাউট, সেখানে আমার কোনো সে নেই। তবে কিছু কিছু কথা তুমি যেরকম টিভিএস নিয়ে বলেছো, টিভিএসটা কিন্তু অতটা ট্রান্স ডট আল্ট্রাসাউন্ড, সেটা কিন্তু অতটা কষ্টদায়ক নয়। সেটা অবশ্যই ইনসার্ট কিছু এটা করে, কিন্তু এটা কষ্টদায়ক নয়। হ্যাঁ, এটা পুরোটা ভালো করে টর্চ লাইট দিয়ে আমাদের পুরো ইউট্রাস সিস্টেমটা দেখে। অবশ্যই তখন তোমার পেটটা একদম ভরপুর থাকতে লাগবে ওয়াটারে, তাই তো, পুরো ওয়াটারে ভরপুর থাকতে লাগবে, ফুল ওয়াটারি ইউট্রাস হবে। বাট এটা কিন্তু কষ্টদায়ক না। আমি বলছি না টিভিএস ওই জিনিসটা খুব কষ্টদায়ক, নো, এটা কষ্টদায়ক না, জাস্ট একটু পাটা ফাঁক করে, যেটা এটা শুধু এখানে না, এটা অনেক কিছু, তুমি হয়তো কখনো সব জিনিস ইউজ করনি। এই জিনিসগুলি মেয়েরা যখন কন্ট্রাসেপটিভের অনেকগুলি ক্রাইটেরিয়া থাকে, মেয়েরা কিন্তু অনেক অনেক কিছু প্রিকশন নেয়, তো তখনও কিন্তু অনেক এক্সাক্ট, তখন তো আলোচনা করে না, এই ধরনের জিনিসটাও করে, সেটা নথিং সো মাচ পেইনফুল। আচ্ছা, এই সিচুয়েশন আমার আইডিয়া নেই, আমি সেটা কিছু বলছি না। তবে তুমি বলছো বমি, মাথা ঘোরানো 2 দিন 3 ঘন্টা, তো যখন প্রেগনেন্সি হয় না, প্রেগনেন্সিতে আমরা সারাটা দিন বমি করেছি, মাথা ঘোরানো তো আছেই, ফেইন্ট, আমি তো ফেইন্টে যেতাম খাটের সামনেই, কারণ হাজব্যান্ড ঘরে থাকতো না, তো খাটের সামনেই একটা বালতি নিয়ে রেখে দিতাম, যখন তখন যদি বমি করে যদি ফেইন্ট হয়, তবে হ্যাঁ আমি বমি আসার আগে বলতে পারতাম, বমি করার সময় খাটে শুয়ে পড়তাম, যাতে ফেইন্ট হলেও মানে ধুম করে ওপর থেকে নিচে না পড়ে যায়, মানে শোয়া থেকে দাঁড়ানো থেকে, কারণ দ্যাট ইজ প্রেগনেন্সি পিরিয়ড। তো প্রেগনেন্সি পিরিয়ডে একটা মা 9টা মাস কষ্ট করে। আমি আমার কথাই বলবো, কি বলে ওই একজন মাসিমা আমাকে সেই গয়ার থেকে একজন সাধু বাবা গেছিল, উনি শুধুমাত্র আমার মঙ্গল কামনায় শিলংয়ে ওনার বাড়িতে সেই কুলগুরু পুজো রেখেছিলেন, কিন্তু সেখানে খেতে বসে ওনার ডাইনিং টেবিল, মানে এরকম খাওয়ার পাত থাকে না, এইরকম সাজিয়ে দিয়েছে, ওইটার মধ্যেই মানে খেতে খেতে ওটার মানে কতটা লজ্জা, ওটার মধ্যেই বমি করে দিয়েছি, মানে ওখান থেকে ওঠার মতো আর ইয়ে পাইনি। সেকেন্ড প্রেগনেন্সিতে সেইগুলি তো মাথা ঘোরানো তো আছেই, তো আর ঘুমাতে উঠে মুখ টক হয়ে থাকতো, এইগুলি সাধারণ জিনিসগুলি কিন্তু মানুষের হয়। তো তোমার এইখানেও তুমি সাকসেস, কিন্তু তা সত্ত্বেও তুমি মাতৃত্বের স্বাদটা পেলে না, তুমি কারণটা বলনি, কারণ বাট তুমি এখন আর ওইটা না, ইউ ক্যান, তোমার মধ্যে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ চলে গেছে, ইউ ক্যান বি মাদার, তোমার মধ্যে মা হওয়ার ক্ষমতাটা চলে এসেছে। তাহলে তুমি মা হতে পারলে না কেন, বা কিসের জন্য, বা কার জন্য? এখানে একটা কোশ্চেন মার্ক তুমি দিয়ে দিলে সমস্ত কন্ট্রোভার্সি কেটে যেতে। তুমি যখন ফুললি ঠিক আছো, তোমার যখন দেখলাম তোমাকে আমি, তোমার লেফট সাইড ইজ ডাইলেটেড অ্যান্ড আদার টু নাইসলি ভিজিবল, তাহলে তোমার যখন সবকিছু ঠিক আছে, বাট তারপরও তুমি কনসিভ করতে পারলে না। আর রইলো বাকি আইভিএফ, তুমি যেটা বলছো আইভিএফ করতে একবারে হয় না, প্রচুর প্রচুর টাকা যায়, বিশাল টাকা যায়, খুব বিশাল টাকা, সেটা আমি বলবো না, অনেকেরই একবারে হয়েছে, আমারই এক কলিগের হয়েছে, ওর মাত্র 1.5 লাখ গেছে, দিল্লিতেই করেছে, 1.5 লাখ না 2 লাখের মতো গেছে, 2 লাখের মতো গেছে, ও দিল্লিতে বাড়িঘর, ওর তো ওইটা খরচ লাগেনি, হোটেল খরচ লাগেনি, 2 লাখ টাকার মতো গেছে, ফার্স্ট অ্যাটেম্পটেই হয়ে গেছে। তো হ্যাঁ, তবে আইভিএফটা সম্পূর্ণ ভাগ্যের। আবার আমার
এক রিলেটিভের হয়েছে, ওর চেন্নাইতে করেছে, IVF কিনা জানি না, মানে ওটা ও 5 মাস চেন্নাইতে ছিল, তো 5 মাস থাকা তো বিশাল ব্যাপার, 5 মাস চেন্নাইতে ছিল এবং তার একটা ফুটফুটে মেয়ে হয়েছে এবং ফার্স্ট অ্যাটেম্পটই হয়েছে, কিন্তু 5 মাস মানে আফটার প্রেগনেন্সি যেহেতু ফ্লাইটে আসতে লাগবে, আসতে পারিনি, ওখানেই থাকতে লেগেছে 5 মাস, ওরা নরণচরণ করতে পারেনি, বেবিটা একটু 5 মাস হলে পরে সলিড হয়, তারপরে আসতে পেরেছে। তো সেখানে দাঁড়িয়ে তাহলে কোশ্চেন মার্ক দাঁড়াচ্ছে, মানে তুমি যখন ক্লিয়ার, তার মানে দায়ীটা তাহলে এখন তাহলে কে? আচ্ছা, 3 নম্বর একটা কথা খুব উঠছে ঘুরছে, যে তোমার ক্রাউড ফান্ডিং, যেটা তুমি বলেছো 25 লাখ টাকা ছিল, এখন 20 লাখ টাকা হচ্ছে, কেন চলে আসলো? ক্রাউড ফান্ডিংটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ ক্রাউড, তুমি বলছো আমি দোষী, আমি দায়ী, আমি দরজাল, ক্রাউড ফান্ডিং এর টাকা নিয়ে যদি কোনো রকম কোনো কিছু স্টেপ না হয়, তাহলে ক্রাউড ফান্ডিং এর সমস্ত দোষ তোমার গায়ে আসবে, তাই তো? তোমার হাজবেন্ডের গায়েও লাগবে না, কারণ বাড়িটা তোমার শ্বশুরের, ওই বাড়ির কিচেন ওয়াশরুম কোন টাকা দিয়ে করছো? তখন যদি পুরোটাই যদি RTI তুমি ফাইল করতে বলে, তুমি এতটাই শিওর, তুমি শেরুর দিব্যি কেটেছো, তুমি RTI ফাইল করতে বলছো, তার মানে তুমি শিওর। তবে যদি ক্রাউড ফান্ডিংয়ে কিছু দেখা যায় যে এই ওয়াশরুম বা এই কিচেন করতে কোথাও তোমার টাকা ইউজ হয়েছে, তখন কিন্তু বাড়িটার তো শ্বশুরমশাইয়ের নামে, শ্বশুরমশাই আবার গভর্নমেন্ট পেনশন হোল্ডার, কোথাও না কোথাও একটা প্রবলেম আসতেই পারে। তবে কি ধরে নেব যে ক্রাউড ফান্ডিং এর ব্যাপারটা ঘোরানোর জন্য অন্য দিক দিয়ে তুমি হঠাৎ করে এরকম খেয়াল নিয়ে আসলে? তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমার সংসারে অশান্তি, তুমি বাড়ির থেকে বেরিয়ে যাবে, তুমি বলবো না করে করে ভিডিও দিয়েই যাচ্ছ, এমন কিন্তু না তুমি ভিডিও দেওয়া বন্ধ রেখেছো। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড ব্যথার মধ্যে কিন্তু আমরা ভিডিও দিতে পারি না। আর বাড়ি ছেড়ে যাওয়া, সংসার ভেঙে, যেটা আমি ম্যান্ডির সময় হেসেছিলাম, 2টা টমেটো দাও, বর চলে গেছে বাইক নিয়ে, কোনো খবর নেই, দিনে 10 প্যাকেট ফুকছে, আর বউ গিয়ে বলছে সেই বরের মার কাছে তরকারি কেউ টমেটো দাও। এটা ভাবা যায়? এরা পারে, সেখান থেকে এরা না, এরা তুমিও ব্লগার, কারণ তোমারও একটা ব্লগ চ্যানেল আছে, তাহলে তুমিও তাহলে ওখানে, আর সবচেয়ে বড় কথা কন্ট্রোভার্সি জোনে এসে তুমি তোমার ঘরের কথা খুলে বলছো। তোমার কাছে ব্লগ চ্যানেল ছিল, তুমি চাইলে কিন্তু কাজ করতে 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 বলতে পারতে, কারণ ওই চ্যানেলে লোক কম শুনবে, এই চ্যানেলে লোক বেশি শুনবে, আর চারিদিকে বেশি বেশি তোমাকে নিয়ে কথা হবে। পাবলিসিটি ফুলটু, যেমন ফারিয়া পেয়েছে ফুলটু, পাবলিসিটি স্টান্ট নয় তো, পাবলিসিটি স্টান্ট 1 বার 2 বার 3 বার করবে, তুমি বলবে কোনো ব্যাপার না, আমার অডিয়েন্সের সামনে আমি যদি কাঁদি ওরা কাঁদে, আমি হাসলে ওরা হাসে, আমার সুখে ওদের সুখ, আমাদের দুঃখে আমার দুঃখে দুঃখ, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তোমরা তোমাদের ফ্যানদের হার্ট থ্রব, আর সেটার সুযোগটা নিতে দেরি করো না, কারণ তুমি চাইলেই কিন্তু এখানে নিজেকে সম্পূর্ণ নিউট্রাল রেখে স্বামীকে, তুমি স্বামীকে বারবারই ছোট করো, কারণ তোমার স্বামী কিছু মনে করে না। ওই যে 10,000 টাকায় জল গরম হয় না, এই টাকায় কি সংসার চলে নাকি, শ্বশুর না থাকলে কি হতো, হাজবেন্ডকে তুমি ছোট করতে দ্বিধাবোধ করো না। আজকেও তুমি যে বলেছো যে তোমার ফেলোপিয়ান টিউব টোটালি ঠিক আছে, তারপরও তুমি মা হতে পারছো না, এখানে একটা প্রশ্নবোধক কিন্তু তুমি অডিয়েন্সকে ছুড়ে দিলে। আমি জানি তোমার অডিয়েন্স সেই প্রশ্নবোধক চিহ্ন তোমাকে করবে না। ক্রাউড ফান্ডিং নিয়েও RTI হ্যান্ডটাই এসব তুমি বলছো ঠিকই, কিন্তু তাহলে এখানেও অনেকে প্রশ্ন করছে যে এখানে যে তোমার এই বাড়িতে খরচ, এত টাকা রোজগার করে তোমার অনেকটা খরচ, তুমি সমস্ত কিছু নিজে দিয়ে কিছু সেভিং করে, তুমি চোপাকেও বলেছিলে বিজনেসে যদি লাগে টাকা তুমি তাকে টাকা দিবে সাহায্য করতে, তোমার এত টাকা আছে, হ্যাঁ, তারপরে তুমি এত কিছু খরচ, তারপর তুমি চোপাকে না করেছিলে আইফোন কিনতে, কারণ আইফোনটা কিনলে পরে মানে ওর বিজনেসটা আগে করুক, আইফোন অনেক কস্টলি, এত কস্টলি আইটেম এখন না কেনাটাই ভালো, আগে তুই দাঁড়া, তুমি ওকে ভালো করে বুদ্ধি দিয়েছিলে, সেখানে দাঁড়িয়ে তুমি একটা দারুণ ফোন কিনে ফেললে, তোমার শখ, তুমি বলেছো জীবনে সমস্ত শখ তুমি তোমার টাকা দিয়ে পূরণ করো, তাই তোমার তাহলে প্রচুর টাকা আছে যার বিনিয়ে তুমি আইফোন, কারণ মানুষের বাড়িঘর করলে পরে না একটুখানি হলেও কিন্তু টাকাটা একটু নুয়ে যায়, তারপরে তোমার কোর্ট কেসে টাকা যাচ্ছে, তারপরও তোমার সেভিং আছে, তারপরও তুমি চোপাকে কিন্তু টাকা দিতে পারো বিজনেসে, তাহলে এত টাকা রোজগার করে ফেলেছো, মানে এইগুলি একটু প্রশ্নবোধক কিন্তু কোথাও না কোথাও। এত টাকা, হ্যাঁ জানি তুমি আমার থেকে অনেক আগের থেকে কন্ট্রোভার্সি করো, অনেক আগের থেকে তুমি রোজগার করো, তোমার ভিউজ মানে আমি পাত্তাই পাবো না, আমি তুলনাই করছি না, তো প্রচুর রোজগার করো, ঠিক আছে, প্রচুর রোজগার করো, কিন্তু প্রচুর রোজগার যেমন করো, তাহলে রোজগারের নাম দিয়ে তো প্রচুর তুমি খরচ করো। সময় যখন দিল্লি যাওয়ার সময় ভিউয়ার্সদেরকে বলতে কিভাবে কি করব না করব,
প্রায় সময় নাকুনি কান্নাকাটি কেউ করতে যে ভালো খরচ হচ্ছে, সেটাও তুমিও অনেকটা তুমি দিল্লি যখন 2023-এ গেছো তখন তুমি বলেছো যে কত টাকার আমি রোজগার করি, যে আমি একদম দিল্লিতে তো আপ ডাউন ফ্লাইটেই আপ ডাউন করেছো, কতটা খরচ হয়েছে হ্যান ত্যান করে বলেছো। আর 2023 পর্যন্ত এরকম কথাবার্তা বলেছো, 24-এ গিয়ে এইরকম হ্যাঁ তুমি 23-এর 8-এও ডাক্তার দেখিয়েছো তাই না, 2023-এ 24-এ গিয়ে এরকম রোজগার, সেই রোজগারের টাকাতে তুমি একদম ওয়াশরুম এত স্টাইলিশ কিচেন, না আমার হিংসা হচ্ছে না, ভালো লাগছে, বললাম না আমার সহকেটারের কারোর কোনো উন্নতি দিকে কখনই হিংসা হয় না। এত রোজগার করার পরও সেভিং থাকার পরেও তুমি আবার আইফোন কেনার ক্ষমতা রেখেছো, তাহলে রোজগারের অ্যামাউন্টটা প্রচুর। তাহলে তুমি কেন বলো যে আমার একটাই প্রবলেম, আমার তো পয়সা নাই, আমি একটু কম জোরি, কারণ পয়সার দিক থেকে তাই লোকে আমাকে পেয়ে বসে। তুমি তো কোনো দিক দিয়ে তাহলে কমজোর না, পয়সার দিক দিয়ে তুমি অনেক বড় মাপের। এত রোজগার তো 1% তোমার রোজগার আমি করি না। তোমার মনের দিকে মনের জোর মারাত্মক। নাম্বার 3, প্রশাসন যদি তোমার এগেনস্টে কোনো রকম স্টেপ নেয় তোমার সেরকম ভয় নেই, কারণ তোমার স্বামী দেবতাটি তোমার সমস্ত কিছু মেনে নিয়েছে এত বছর ধরে। এখানেও একটা ব্যাপার আছে, সেখানে সে কোনো তোমার স্বামী তোমার প্রত্যেকটা ভিডিও দেখে, হ্যান দেখে ত্যান দেখে, সাধারণত পুরুষ মানুষরা এত সময়ই পায় না এত কিছু করার জন্য। তোমার কাছে একটা ফুল সাপোর্ট, তোমার স্বামী মানে তোমার ফুল সাপোর্টার একজন, যেটা কিন্তু খুব কম কন্ট্রোভার্সি ক্রিয়েটারই পায়, কারণ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার স্বামীরা দুসরা কাম করে, ওদের তোমার স্বামীও রোজগার করে, বাট স্টিল এতটা সময় ওরা পায় না। তারপর তোমার এই ক্রাউড ফান্ডিং, তুমি এসব না করে তুমি ব্যাংক ডিটেলসটা লুকিয়ে রেখে যে এত টাকাটা আমার উঠেছে, যেভাবে অনেকটাই কিন্তু প্রিয়া একদম পুরো দেখিয়ে দিয়েছিল, হ্যাঁ কত লাখ টাকা কত কিছু হয়েছে দেখিয়ে দিয়েছিল, দেখিয়ে দিলেই হয়ে যায়, লোকে কথা থাকে না। তবে হ্যাঁ, তুমি যদি স্বামীকে ছেড়ে চলে যাও তাহলে তুমি আবার ফেরত এসে কিন্তু আবার লোক হাসাবে। আর দ্বিতীয় কথা, যদি ছেড়ে না চলে যাও তাহলে ছাড়বো যাবো কি যাবো না ভেবে তো পাই না, শুরু হয়ে গেল, তাহলে যাবো কি যাবো না বলে এরকম মানে নেই তো। তাহলে তুমিও তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে সেরেও বাকি ব্লগারদের মতো স্বামীকে ছোট করে একদম মাটিতে মিশিয়ে দিয়েই তুমি রোজগারের পথে নেমেছো। এখন আমার স্বামী, আমি গাছ উপর দিয়ে কাটবো না নিচ দিয়ে কাটবো, সেটা আমার পার্সোনাল ব্যাপার, তুমি সেটা বলতেই পারো। তাহলে দয়া করে যখন প্রিয়া কোনো ভুল করবে, প্রিয়া যখন ক্রাউড ফান্ডিং করবে, বা প্রিয়া যখন হাজব্যান্ড থাকতে বলবে আমি সিঙ্গেল মাদার, তখন সেই ভুলগুলিও কিন্তু ধরাটা তখন তোমার মুখে মানাবে না। তার থেকেও বড় কথা, সংসার সবাই কিছু না কিছু থাকে, সবাই একটা মাস্ক পরে ভিডিও করে, হ্যাঁ সেটা শুধু সীমার বেলা সবাই জানে, বাকিদেরটা কেউ জানে না, কখনো কখনো বেরিয়ে আসে, হ্যাঁ কিন্তু নিজেদের কথাটা বলাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ঠিক না, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্যের বাড়ির দোষ গুণ নিয়ে কথা বলে। নিজের বাড়ির দোষগুণ যদি আউট হয়ে যায় মার্কেটে, তাহলে অন্যের বাড়ির দোষগুণ কি করে ইয়ে করবে। এখন তুমি যদি অন্যের বাড়ি নিয়ে কথা বলতে, তখন তো অন্য ক্রিয়েটাররা বলবে আরে দূর এ কি বলবে, এর তো নিজের ঘরেই শান্তি নেই, আমরাই বলবো। যেমন তোমার হাজবেন্ডের 10,000 টাকা দিয়ে জল গরম হয় না, এটা সবসময় সবাই বলে, তো ওটা তখন বলবে আরে ধুর এর কাছে শিখবো সংসার, এ তোর বরকে কতবার ছোট করেছে। হ্যাঁ তাহলে তুমি বলবে এইসব কথা কিছু যায় আসে না, আমি বাইরে ঘুরে এসেছি, আমার টাকা লাগে, আমি রোজগার করছি, তোরা কি বুঝবি, যারা রোজগার করে না তারা কি বুঝবে। এটাও ঠিক, আমি তোমার পয়েন্ট অফ ভিউটাও অস্বীকার করছি না। 26K 13K 18K কদিন আগে তুমিই বলেছিলে বাংলাদেশের একজনের এত ভিউজ পাচ্ছে কারণ সে কল রেকর্ডিং ছাড়ছে, এই কল রেকর্ডিংগুলি আমার কাছেও আছে, আমি ছাড়তে পারছি না। তোমার কিন্তু তখনও মনে হয়েছিল যে ওর ভিউজটা তো বেশি উঠছে কল রেকর্ডিং ছাড়ার জন্য, কারণ তুমি কল রেকর্ডিং ছেড়ে যে কিভাবে ভিউজ পেতে লাগে তার স্বাদ তুমি পেয়ে গেছো। তাই ব্লগারদের তুমি নিজে নক করো, না চোপা তোমাকে নক করেছে না ম্যান্ডি তোমাকে নক করেছে, তুমি নিজে গেছো, নিজে নক করেছো, নিজে মিশেছো, নিজে ব্লগ ভিডিও করেছো, আবার নিজেই পান থেকে চুন খসার পর ওদের কল রেকর্ডিং ছেড়ে ওদেরকে ব্ল্যাকমেলিং করার মতোই, ইমোশনাল ব্ল্যাকমেলিং যেটাকে বলে, নট সেই ব্ল্যাকমেলিং যে আমি ওকে বললাম বিশ্বাস করে, কথাগুলি সব আউট করে দিয়েছো। একটা কথাই বলবো, বয়সে আমার থেকে তুমি অনেক ছোট, সংসার ছেড়ে যেও না, স্বামীর কথা বাইরে এইভাবে এনো না, 3 দিন ভিডিও না দাও, ব্লগ দিও না, কমেন্টি পোস্ট দিয়ে দাও আমার মনের দিকটা ভালো না, কদিন ফিরে আসছি, সেই স্বামীর ঘরে থেকে সেই স্বামীর ঘরে বসে বলে স্বামীর তো আমি খাই না, আমি রোজগার করি, আমি জানি তুমি স্বামীর খাও না, হ্যাঁ তো স্বামীর তুমি খাও না, কিন্তু ঘরটা বাড়িটা স্বামীর থেকে এইরকম ভাবে রোজগার করে কোন মানে আছে? স্বামীকেই ধুলির স্বাদ। ব্লগারদের
ধূলিসাৎ করো ঠিক আছে, নিজের স্বামীকেও ধূলিসাৎ করে দিলে এটা ঠিক লাগে না। তবে হ্যাঁ, স্বামী তোমার আজকালকার দিনই এরকম, স্বামীর মাথায় পাড়া দিয়ে যদি আমি রোজগার করতে পারি ক্ষতি কি আছে, না হয় পরে পাড়া মানে নেমে সেরে বুক থেকে প্রণাম করে নেব, হয়ে গেল। চলো ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, মাথা ঠান্ডা রাখো। আর ভিউজ তোমার যথেষ্ট হয়, যথেষ্ট তুমি রোজগার করছো, তোমার ভিউজের কোনো কমতি নেই। একটা মানুষ যে তোমার পাশে সবসময় ঢাল হয়ে আছে, সেই স্বামীকে এইভাবে ছোট নাই বা করলে, তুমি বলবে স্বামীকে ছোট করলে কেউ আমাকে আর কেস খাওয়া নিতে পারবে না। আর কথা জানো তো, প্রত্যেকটি কথার একটা না প্রজ অ্যান্ড কনসের মতো প্রত্যেকটি কথার একটা সেকেন্ড অপশন থেকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু নিজেদেরকে ছোট, যা তুমি অন্যদেরকে বলেছো যে ঘরের কথা বাইরে করে আউট করা নেই, যা তুমি অন্যদেরকে জ্ঞান, তুই কেন আইফোন কিনতে গেলি, টাকা জমাতি, হ্যান করতি ত্যান করতি, তুমি যে কথাগুলি অন্যকে জ্ঞান দিয়েছো, নিজের বেলা সেই জ্ঞানগুলি মিলাচ্ছ না, মানে রাখছো না, একদম ছুট দিয়েছো। নেক্সট টাইম কোনো জ্ঞান দিলে পাবলিক যদি একজন হলো অ্যাটলিস্ট বলবে আরে ও তো এমন জ্ঞানই দেয়। গত বছর অনেকেই তোমাকে ঠিক মানে খিল্লি উড়িয়েছিল, বছরে মানে সীমাই উড়িয়েছিল, যখন তোমাদের তো মিলছিল না, যে বছরে কতবার আর কন্ট্রোভার্সি করবো না, আর হ্যান করবো না, আর নিতে পারছি না বলে বলে চলে যাওয়া, ছেড়ে যাওয়া। এত ভালো স্বামী, সিঙ্গেল মানে সান, মানুষ 2-3 ভাসুর দেওর, 2 যা, বড় ছোট যা, এদেরকে নিয়েও সংসার করে। আলাদা খেলেও কিন্তু বড় যা যখন ঘরে আসে কথা কিছু শোনায়, ছোট যা যখন আসে কিছু কথা শোনায়, এই সব নিয়েও কিন্তু মেয়েরা সংসার করে, ফেলে চলে যেতে পারে না, কারণ দিনের শেষে সংসার। তোমার তো হাজবেন্ড নিয়ে তুমি নিচেই থাকো, একমাত্র ছেলে, তারপরও এত অসহ্যতাই বা এত অসহনীয়তা, ভাবতেও অবাক লাগছে। যে কিনা মুখ দিয়ে জ্বালামুখী হয়ে দাঁড়ায়, যে কিনা অন্যায়ের প্রতিবাদ করে, যে কিনা কোনো কিছু ভয় পায় না, সে তার সামান্য একটু ওই দরজাল মরজাল, যে মানে যাকে কিনা তোমার নামের আগে গু 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 গুতপা লাগে, কত ভিডিও হয়েছে, কত কিছু হয়েছে, কোনো কিছুরই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলেই গেছো বলেই গেছো বলেই গেছো, না পুজো মেনেছো, না পার্বণ মেনেছো, না নববর্ষ মেনেছো, কোনো কিচ্ছু কেয়ার করনি, কর্মই ধর্ম, কর্মই ধর্ম, আর বলে গেছো টাকা লাগে টাকা লাগে টাকা লাগে। সেই মেয়েটা আজকে এসে যখন এরকম করে কথা বলে না, নিজের ক্ষেত্রে মনে হয় এটা কি হচ্ছে, খারাপ লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে। যাকে দেখে একসময় কন্ট্রোভার্সি করার নেশাটা জেগেছিল, আজকে সেই মানুষটাই যদি এইভাবে হারাওয়া রূপ তোমার দেখতে ভালো লাগে না। বলছি, বলবো, বোঝাতে পারলাম, বোঝাতে পেরেছি, এই রূপটা ভালো লাগে। এইরকম ভাবে কিসের জন্য করছো জানি না, স্বামীর সাথে ঝগড়া তোমার হয়েছে বলে আমার মনে কোনো খুনি হবে না, মানুষটা খুব ভালো। যে ক্রাউড ফান্ডিং থেকে যে সবাই বলছে, আর অনেকে আবার বলছে তুমি নাকি ফ্ল্যাট কিনছো, জানি না, মানুষ তো কত কিছুই বলে, তোমারটা তুমিই জানো। বাই।